একজন সাধারণ ব্যাংক কর্মচারী সামান্য বেতনে সততা নিষ্ঠার সাথে কাজ করত, কিন্তু তার এই সততা দারিদ্রতার জন্য পদে পদে তাকে লাঞ্ছিত হতে হতো। সে একদিন বুঝতে পারে টাকা ছাড়া এই সমাজে কোনো মূল্য নেই, তাই টাকা কামানোর নেশায় পড়ে যায় সে। আর হঠাৎ করে একদিন শত কোটি টাকার মালিক হয়ে যায়। সমাজও এখন তাকে সালাম দিয়ে চলে। কিন্তু হঠাৎ করে সে এত টাকার মালিক হলো কি করে? এই সবই জানতে ভিডিওটি দেখতে থাকুন। মুভিটার নাম হচ্ছে লাকি ভাস্কর। গল্পের শুরুতে মুভির হিরো ভাস্করকে দেখতে পাই। ঘুম থেকে উঠে সকালবেলা জগিং করতে বের হয়ে যায়। ভাস্কর বম্বে শহরে থাকে। জগিং শেষ করে যখন নিজের বাসায় ফিরছিল, ঠিক তখন সিবিআই অফিসার লাক্সমান গাড়ি নিয়ে এসে ভাস্করের পথ আটকায় এবং সিবিআই পরিচয় দিয়ে বলে, আপনাকে এই মুহূর্তে আমার সাথে ব্যাংকে যেতে হবে। এরপর ভাস্করকে নিয়ে সোজা চলে আসে ব্যাংকে। এরপর ব্যাংকের কিছু ডকুমেন্টস বের করা হয়। সিবিআই জানায় ব্যাংকে বড় ধরনের জালিয়াতি হয়েছে, আর এই বিষয়ে তদন্তে এসেছি, আর আপনাকে জিজ্ঞাসাবাদ করার আছে। সেই মুহূর্তে ভাস্করের স্ত্রী ভাস্করকে ফোন করে জানায়, কয়েকজন সিবিআই আমাদের বাসায় অভিযান চালাচ্ছে। ভাস্কর বলে, চিন্তা করো না, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দাও। কিন্তু ব্যাংক জালিয়াতির সাথে ভাস্করের কি সম্পর্ক, সেই কারণ জানতে গল্প চলে যায় কয়েক বছর আগে। ভাস্কর নিজের জীবনের গল্প বলতে শুরু করে। ভাস্কর মগদা ব্যাংকের একজন ক্যাশিয়ার ছিল। বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা। কিন্তু এই বেতন দিয়ে তার সংসার চলতো না। ভাস্কর খুব সততার সাথে ব্যাংকে কাজ করত এবং ব্যাংকের সকলের সাথে তার খুব ভালো সম্পর্ক। ভাস্কর সততার সাথে নির্ধারিত সময়ের আগে সে তার টার্গেট পূরণ করে ফেলতো, কারণ বছরের সেরা এমপ্লয় হতে পারলে তার প্রমোশন হবে এবং বেতনও বাড়বে। তাতে করে সে নিজের সংসারের অভাব দূর করতে পারবে। ব্যাংকে মারুতি 800 একটি গাড়ি একজন ঋণখেলাপি করার জন্য ব্যাংক সেই গাড়িটা জব্দ করে রেখেছে। 6 মাস ধরে গাড়িটি এখানেই পড়ে রয়েছে। তাই ভাস্কর স্বপ্ন দেখে এই গাড়িটা একদিন তার হবে। আর এখানে ব্যাংকের যে পিয়ন সাম্বা, সে হচ্ছে ভাস্করের বেস্ট ফ্রেন্ড। ব্যাংকের কাজ শেষে ভাস্কর যখন নিজের কলোনিতে ফিরে আসে, তখন দোকানদার থেকে শুরু করে প্রায় সকলেই ভাস্করের দিকে তাকিয়ে থাকে। সকলেই ভাস্করকে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে কেন খুঁজে? কারণ সকলেই ভাস্করের কাছে কিছু না কিছু টাকা পায়। ভাস্কর সকলের কাছেই ঋণী, এজন্যই সবাই ভাস্করকে খুঁজে বেড়ায়। এরপর ভাস্কর বাসায় ফিরে আসে। বাসায় তার বাবাকে দেখতে পাই। সে দীর্ঘদিন ধরে অসুস্থ, প্যারালাইজড। 10 বছর আগে বন্ধুদের সাথে বিজনেসে বিনিয়োগ করে প্রতারিত হয়েছিল। তখন থেকে সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তাছাড়া সে একসময় বোম্বের বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল। এরপরই আমরা ভাস্করের বেঁচে থাকা শক্তি, অনুপ্রেরণা তার স্ত্রী সুমতিকে দেখতে পাই। সংসারের জন্য নিজ বাসায় তার হোম ফুড আচারের বিজনেস রয়েছে। তাদের 6 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে, নাম তার কার্তিক। সুমতি ভালো পরিবারের মেয়ে, কিন্তু ভাস্করকে ভালোবেসে সে চলে এসেছিল। ভাস্কর ভালো কোনো জব করে না, স্যালারি খুবই নগণ্য, যার জন্য শ্বশুরবাড়ির লোকজন ভাস্করকে সঠিক সম্মান দিত না। কোনো ফাংশনে গেলে তাদেরকে একটু নিচু চোখে দেখতো শ্বশুরবাড়ির লোকজন। এমনকি সুমতির সন্তান থাকা সত্ত্বেও তার মা এখনো চলে আসতে বলে। এই সব কারণে সুমতি সেখানে রাগারাগি করে ভাস্করকে নিয়ে চলে আসে। সুমতির অনেক দুঃখ হতো, জেদ হতো। শুধুমাত্র তারা গরিব বলে টাকা না থাকার কারণে সবাই নিচু চোখে দেখে, সম্মান দিতে চায় না। তাই তার জেদ হচ্ছিল একদিন অনেক টাকা কামিয়ে সবাইকে উচিত শিক্ষা দিবে। এত কিছুর মাঝেও ভাস্কর ও সুমতির ভালোবাসা ছিল শ্রুতি মধুর। একে অপরকে ভীষণ ভালোবাসতো। একদিন এক পাওনাদার পাটেল ভাই ভাস্করের কাছে টাকা চাইতে আসে বাসায়, কিন্তু ভাস্কর বাসায় লুকিয়ে থাকে, আর সুমতি তাকে বলে দেয় ভাস্কর বাসায় নেই। ঠিক এভাবেই তার জীবন চলছিল। একদিন অ্যান্টনি নামের এক লোক ব্যাংকে ভাস্করের কাছে ঋণ চাইতে আসে 2 লাখ টাকা। কিন্তু অ্যান্টনির কাছে জামানত হিসেবে জমা দেওয়ার মতো কিছু না থাকাতে ব্যাংকের নিয়ম অনুসারে ভাস্কর তাকে ঋণ দেয় না। অ্যান্টনির জাহাজে স্টক আটকে রয়েছে 2 লাখ টাকার জন্য। মালয়েশিয়া থেকে সে কম দামে টিভি ইম্পোর্ট করেছে, কিন্তু টাকা পরিশোধ করতে না পারায় মালগুলো ছাড়াতে পারছে না। তাই সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে মালগুলো নিলামে তোলা হবে। মালগুলো ছাড়াতে পারলে দ্বিগুণ টাকা লাভ হবে। যাই হোক, এরপর হঠাৎ করে একদিন পাটেল ভাস্করকে ধরে ফেলে এবং তার পাওনা 10,000 টাকা ফেরত দিতে বলে। কিন্তু ভাস্করকে সার্চ করেও কোনো টাকা পয়সা পায় না। এজন্য পাটেল জোর জবরদস্তি করে ভাস্করের স্কুটিটা নিয়ে চলে যায়। টাকা ফেরত দিয়ে তাকে স্কুটি আনতে হবে।
এদিকে ভাস্করকে খুব দ্রুত ব্যাংকে যেতে হবে, কারণ আজকে তার প্রমোশন হওয়ার কথা। ভাস্কর দৌড়ে দৌড়ে ব্যাংকে যায়, কিন্তু গিয়ে দেখে ভাস্করের জায়গায় অন্য একজনকে প্রমোশন দেওয়া হয়েছে। এটা দেখে ভাস্করের মন ভেঙে যায়। ব্যাংকের সকল স্টাফ ভাস্করের মলিন চেহারার দিকে তাকিয়েছিল। সবাই বুঝতে পারে যে ভাস্করের সাথে এটা অন্যায় হয়েছে। এরপর ভাস্কর এই বিষয় নিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে একটু রাগারাগি করে। গত 3 বছরে আমি সেরা বেস্ট এমপ্লয় অব দ্য ইয়ার হয়েছি, ওই পদে প্রমোশনের জন্য আমিই যোগ্য। আমি সততার সাথে কঠোর পরিশ্রম করে গেছি, কিন্তু আমাকে প্রমোশন দেওয়া হলো না কেন? ভাস্করের এমন কথাবার্তার জন্য ম্যানেজার ভীষণ রেগে যায়। আমার বিরুদ্ধে তুমি অভিযোগ করছো? সে তোমার চেয়ে অনেক ভালো, তুমি তো কাস্টমারের অ্যাপ্লিকেশন ফাইল পূরণ করে ভালোই সাইড ইনকাম করো। এই কথা জিএম জানতে পারলে তোমার চাকরি চলে যাবে। চলো জিএম স্যারের কাছে যাই, তোমার বিচার করা হবে। ভাস্কর তখন চাকরি হারানোর ভয়ে ম্যানেজারের কাছে বারবার করে ক্ষমা চায়। তখন অন্যান্য স্টাফরাও ম্যানেজারকে রিকোয়েস্ট করে, প্লিজ স্যার, তাকে এবারের মতো ক্ষমা করে দিন। ম্যানেজার তখন তাকে মাফ করে দেয়। ব্যাংকের সকলেই এই দৃশ্য দেখছিল। ভাস্কর খুবই লজ্জিত হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে স্বাভাবিক করে ফেলে। এরপর সন্ধ্যায় ভাস্কর ও সাম্বা চা খেতে ক্যাফে যায়, আর সেখানে সেই অ্যান্টনি চলে আসে। অ্যান্টনির 2 লাখ টাকা খুবই প্রয়োজন, আর সেটা আজকের মধ্যেই লাগবে, না হলে তার সব মাল নিলামে তোলা হবে। ভাস্কর বলে, আপনি যদি এখন 2 লাখ টাকা পান তাহলে কি মাল আনতে পারবেন? অ্যান্টনি 2 ঘন্টার মধ্যে মাল বিক্রি করে ডাবল টাকা আনতে পারবে। এরপর ভাস্কর তার ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে অ্যান্টনির হাতে তুলে দিয়ে বলে, আপনার উপার্জনের 20% আমাদের দিতে হবে, 10% সাম্বার আর 10% আমার। অ্যান্টনি বলে, ঠিক আছে স্যার, এই বলে মাল আনতে চলে যায়। সাম্বা অবাক হয়ে বলে, এত টাকা তুই কোথায় পেলি? ভাস্কর জানায়, ব্যাংকে সারাদিনে যে টাকা ডিপোজিট হয়, জমা হয়, সেখান থেকে সে 2 লাখ টাকা সরিয়ে ফেলেছে। এসব শুনে সাম্বা বলে, এতদিন ইমানদারির সাথে কাজ করেছিস, হঠাৎ তোর কি হলো? এটার জন্য আমাদের জেলও হতে পারে। ভাস্কর বলে, বাবাকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে, ছোট ভাই ও বোনের কলেজ ফি বাকি, আমার ছেলের স্কুল ফি বাকি, এদিকে পাটেল আমার স্কুটিটাও নিয়ে চলে গেছে, অথচ আমার পকেটে একটি টাকাও নেই। সবাই আমার দিকে তাকিয়ে আছে, এখান থেকে কিছু টাকা পেলে অন্তত পরিবারের তো কিছুটা সাহায্য হবে। এরপর অ্যান্টনি ফিরে এলে ভাস্কর তাকে বলে, এখন থেকে আমরা একসাথে কাজ করব, আমাকে অন্ধকারে ফেলে দিও না। অ্যান্টনি তাকে আশ্বস্ত করে। এরপর অ্যান্টনি তার বিজনেস সম্পর্কে খুলে বলে, আমাদের দেশে সনি এবং প্যানাসোনিকের মতো পণ্য এমআরপিতে আনতে গেলে এর মূল্য দাঁড়ায় 35 থেকে 40 হাজার টাকা, কিন্তু সেই একই পণ্য মালয়েশিয়া, সিঙ্গাপুর উপসাগরীয় এলাকায় 10 থেকে 12 হাজার টাকা। আর মূল্যের এমন তফাতের কারণ হচ্ছে আমাদের দেশের সরকার পণ্যের উপর অনেক বেশি ট্যাক্স আরোপ করে, কিন্তু এই ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা সিস্টেম রয়েছে। আমাদের দেশে খুচরা পার্টসে 0 ট্যাক্স দিতে হয়, আর টিভিগুলো খুচরা যন্ত্রাংশ হিসেবে বন্দর থেকে আনা হবে, আর এটা করার জন্য কাস্টম অফিসারকে কিছু টাকা দিলেই হয়ে যায়। এরপর দেখি অ্যান্টনি ও সাম্বা দুজনে বন্দরে গিয়ে সব মালপত্র বিক্রি করে সেদিন রাতেই ভাস্করের কাছে ফিরে আসে। তারা 2.5 লাখ টাকা উপার্জন করেছে, আর সেখান থেকে বিনিয়োগকৃত 2 লাখ টাকা সহ আরো 50 হাজার টাকা লাভ ভাস্করকে দিয়ে দেয়। ভাস্কর খুশিতে অ্যান্টনিকে জড়িয়ে ধরে। এরপর ভাস্কর পাটেলকে টাকা ফেরত দিয়ে স্কুটি ছাড়িয়ে নিয়ে আসে। এভাবেই ভাস্কর ব্যাংক থেকে টাকা নিয়ে অ্যান্টনির সাথে বিজনেস করতে থাকে এবং বেশ ভালো টাকা পয়সা উপার্জন করে ফেলে। ভাস্কর ব্যাংক থেকে টাকা সরিয়ে পরের দিন আবার সবার আগে ব্যাংকে এসে টাকাগুলো ব্যাংকে রেখে এদিক সেদিক করে হিসাব নিকাশও ঠিকঠাক ভাবেই রাখছিল। ব্যাংক থেকে টাকা নিয়ে অ্যান্টনিকে দিত, অ্যান্টনি ইম্পোর্ট করা মালগুলো বিভিন্ন মার্কেটে বিক্রি করে দিত, আর যে টাকা প্রফিট আসতো সেটা তারা 3জন মিলে ভাগাভাগি করে নিত। এভাবে ব্যবসা করে ভাস্কর কিছুদিনের মধ্যেই নিজের সকল ঋণ শোধ করে ফেলে। ভাস্করের হঠাৎ এমন পরিবর্তন ও উন্নতির জন্য স্ত্রী সুমতির সন্দেহ হয়, তাই ভাস্করকে জিজ্ঞাসা করে এই বিষয়ে। তখন ভাস্কর একটু মিথ্যার আশ্রয় নেয়। সে জানায়, ব্যাংক থেকে লোন নিয়ে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করেছি, আর ভালো টাকাও কামাচ্ছি। স্ত্রী তখন খুশি হয়ে ভাস্করকে জড়িয়ে ধরে।
এরপর ভাস্কর অ্যান্টনির সাথে একটা বড়সড় ছক্কা মারার পরিকল্পনা করে। দুবাই থেকে 3টা দামি গাড়ি আসবে যেগুলো লিগাল কোনো পেপারস নেই। আমরা যদি গাড়িগুলো কোনো ডিলারের কাছে বিক্রি করতে পারি তাহলে বিশাল এক প্রফিট আসবে, যেটা 3জন মিলে ভাগাভাগি করে নেব। আর অ্যান্টনির এটাই লাস্ট ধান্দা। সাকসেস হতে পারলে সে লন্ডনে চলে যাবে আর প্রফিটে টাকা দিয়ে সেখানে হোটেল দিবে সে। যাই হোক, এরপর ভাস্কর ও সাম্বা নানা কৌশলে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা সরিয়ে ফেলে। টাকা নিয়ে বন্দরে গিয়ে সেই 3টি গাড়ি তারা রিসিভ করে। তাদের ভাগ্যের চাকা যেন ঘুরতে যাচ্ছে। তবে গাড়ি বিক্রি করতে গিয়ে তারা একটু বিপদের মধ্যে পড়ে যায়। যেই ডিলার গাড়িগুলো কেনার কথা ছিল সে পুলিশের কাছে ধরা খেয়েছে। তাহলে গাড়িগুলো এখন কার কাছে বিক্রি করবে? কিন্তু ভাস্করের বুদ্ধিমত্তায় ওই ডিলারকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে 3টা গাড়ি ডিলারের কাছে বিক্রি করে বিশাল অঙ্কের টাকা প্রফিট করে ফেলে। এরপরে অ্যান্টনি তার লাভের শেয়ার নিয়ে লন্ডনে চলে যাচ্ছিল। তবে চলে যাওয়ার আগে ভাস্করকে তার নাম্বার দিয়ে যায়, যে কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে। এরপর ভাস্কর 10 লাখ টাকা নিয়ে সরাসরি ব্যাংকে ফিরে যায়। কিছু বোঝার আগেই ব্যাংক থেকে নেওয়া 10 লাখ টাকা লকারে রাখতে হবে। কিন্তু ব্যাংকে গিয়ে দেখে পুলিশ রেড করেছে। ভাস্কর তো ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে আমি কি ধরা পড়ে গেলাম নাকি। ব্যাংকের 10 লাখ টাকার গরমিল হয়তো ধরে ফেলেছে। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারে ব্যাংকের ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংকের বিশাল এক কেলেঙ্কারি করতে গিয়ে ধরা পড়েছে। তাই পুলিশ তাদের ধরে নিয়ে যায়। ভাস্কর তখন যেন একটু স্বস্তি পায়। ভাস্কর আর একটু দেরি না করে নিজের ডেস্কে ফিরে যায়। ভাস্কর তখন নিজের সুটকেসে তাকিয়ে দেখে যেখানে ব্যাংকের 10 লাখ টাকা রাখা আছে। ঠিক সেই মুহূর্তে ব্যাংকের জিএম এখানে চলে আসে। ভাস্কর তখন একটু ঘাবড়ে গিয়েছিল। জিএম বলে এই সুটকেস কিসের, এখানে কি রাখা আছে? ভাস্করকে তার সন্দেহজনক মনে হয়। ভাস্কর বলে স্যার আমি শহরের বাইরে গিয়েছিলাম, সেখান থেকে সরাসরি ব্যাংকে ফিরে এসেছি। এখানে আমার জামা কাপড় আছে স্যার। জিএম সুটকেস খুলে দেখাতে বলে। এরপর ভাস্কর খুব ভয়ে ভয়ে সুটকেস খুলে দেখায়। আর সত্যি সত্যি সুটকেসের ভেতর কাপড় রাখা ছিল। তাহলে সেই 10 লাখ টাকা গেল কোথায়? ভাস্কর ব্যাংকে এসে খুব চালাকির সাথে ব্যাংকের 10 লাখ টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে। ব্যাংকের ভল্ট ম্যানেজার হিসাব নিকাশ করে দেখে একদম ঠিকঠাক, কোনো ঘাটতি নেই। তখন জিএম অযথা সন্দেহ করার জন্য দুঃখ প্রকাশ করে। আর ভাস্করের কাজের প্রতি সততা নিষ্ঠা দেখে জিএম খুব খুশি হয়। তবে আজকের এই ঘটনা ভাস্করের জন্য একটা বিপদ সংকেত ছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় সে কোনোভাবে বেঁচে গেছে। ভাস্কর বেশ কয়েক লাখ টাকা ক্যাশ করেছে। কিন্তু এখন থেকে এসব রিস্কি কাজ সে আর করবে না, ডিসিশন নিয়ে ফেলে। কিন্তু সাম্বার চিন্তা ভাবনা অন্য কিছু। সে ব্যাংকে রিজাইন দিয়ে তার জমানো টাকা দিয়ে বন্দরে অন্য এক ক্লায়েন্টের সাথে এসব আমদানি রপ্তানি ব্যবসায় জড়িয়ে যায়। একদিন ভাস্করের ছোট ভাই এসে জানায় আমি লন্ডনের একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার সুযোগ পেয়েছি। এখান থেকে যদি সে ইঞ্জিনিয়ারিং করে তাহলে 6,000 টাকা বেতন পাবে। কিন্তু লন্ডন থেকে যদি সে ইঞ্জিনিয়ারিং শেষ করে তাহলে শুরুতেই সে 60,000 টাকা বেতন পাবে। ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভাস্কর নিজের জমানো সব টাকা দিয়ে তাকে লন্ডনে পড়ালেখা করতে পাঠিয়ে দেয়। ভাস্কর আবারও সেই আগের মতো একজন সাধারণ ব্যাংক কর্মচারী হয়ে তার কাজ করতে থাকে। ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে নিজের অফিসে ডেকে নিয়ে আসে। ভাস্কর তো আবারও একটু ভয় পাচ্ছিল কোনো ঝামেলা হলো কিনা। ব্যাংকের জিএম চেয়ারম্যানের কাছে ভাস্করের সম্পর্কে অনেক প্রশংসা শুনেছে। ভাস্কর খুব ন্যায়পরায়ণ, বিশ্বাসযোগ্য। তাই চেয়ারম্যান জানায় ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় এই ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই ব্যাংকের প্রত্যেক শাখা পদ পদবি নতুন করে পুনর্গঠন করা হচ্ছে। ভাস্করের প্রতি যেহেতু তাদের আস্থা আছে সেজন্য ভাস্করকে একদম সরাসরি ব্যাংকের এজিএম পদে প্রমোশন করে দেওয়া হয়। আর বেতন হবে 19,500। তোমার আরো কোনো দাবি থাকলে বলতে পারো। ভাস্কর তখন ব্যাংকে পড়ে থাকা সেই গাড়িটা নিজের জন্য আবদার করে। চেয়ারম্যান গাড়িটাও তাকে দিয়ে দেয়। ভাস্করের খুশি তখন আর কে দেখে। সে কল্পনাও করতে পারেনি হঠাৎ করে তার এত বড় প্রমোশন হবে। ভাস্কর গাড়ি নিয়ে নিজের বাড়ির সামনে এসে নামে। সুমতি ভাস্করকে দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। ভাস্কর খুশিতে স্ত্রীকে কোলে তুলে নিয়ে ঘুরতে থাকে। এরপর ভাস্কর তার প্রমোশনের কথা জানায়। তাদের অভাবের দিন যেন শেষ হয়ে যাচ্ছে। গল্প চলে আসে বর্তমানে।
এখানে সিবিআই ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইল বের করে। সিবিআই ভাস্করের ব্যাংক অ্যাকাউন্ট দেখে চোখ বড় বড় হয়ে যায়। সে তো পুরাই অবাক। ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকারও বেশি টাকা জমা হয়েছে। ভাস্কর একজন সাধারণ ব্যাংক কর্মচারী হয়ে তার অ্যাকাউন্টে কিভাবে 100 কোটি টাকা থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? সিবিআই জিজ্ঞাসা করে, আপনি এজিএম পদে প্রমোশন হওয়ার পর বেতন ছিল 19,500, কিন্তু বিপুল পরিমাণ অর্থের মালিক হলেন কিভাবে সেটা আমাদের ব্যাখ্যা করুন। গল্প চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। ভাস্কর এজিএম হওয়ার পর ব্যাংক চেয়ারম্যান তাকে অতিরিক্ত কিছু দায়িত্ব দেয়। আমাদের ব্যাংকে কিছু স্পেশাল ক্লায়েন্ট আছে, তাদের মাধ্যমে ব্যাংকে অনেক প্রফিট আসে। তাদের মধ্যে একজন হচ্ছে হর্ষা মেহরা, তাই তাকে একটু বিশেষভাবে খাতির যত্ন করতে হবে। তার ব্যাংক অ্যাকাউন্ট তুমি পার্সোনালি হ্যান্ডেল করবে। পরের দিন হর্ষা মেহরার অ্যাসিস্ট্যান্ট সুরাজ ভাস্করের কাছে আসে। সুরাজ ভাস্করকে কিছু পেপার দিয়ে বলে, এগুলো কাটারি ব্যাংকের বিআর পেপার। কিন্তু এই বিআর মানে কি? সাধারণ গ্রাহক যেমন ব্যাংক থেকে লোন নেয়, তেমনি কখনো কখনো এক ব্যাংক অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার প্রয়োজন পড়ে। তবে নিয়ম অনুযায়ী সরাসরি ব্যাংক অন্য ব্যাংকে লোন দিতে পারে না, এজন্য একজন ব্রোকারের প্রয়োজন হয়। এই মুহূর্তে মগদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের ব্রোকার হচ্ছে হর্ষা মেহরা। মগদা ব্যাংক কাটারি ব্যাংকে টাকা দিতে হলে হর্ষাকে দিতে হবে। এরপর হর্ষা মেহরা কাটারি ব্যাংকে টাকাগুলো জমা দিয়ে দেবে এবং ফেরত দেওয়ার সময় একই প্রক্রিয়ায় ফেরত দেবে। দুই ব্যাংকে ব্রোকার হওয়ার কারণে হর্ষা মেহরা কিছু কমিশন পাবে, এটাকেই বিআর বলা হয়। এরপর ভাস্কর বিআর পেপারে সাইন দিয়ে বলে, 2 সপ্তাহের মধ্যে আপনাকে আবারও টাকা ফেরত দিতে হবে। কিন্তু এরপর একদিন হর্ষা মেহরার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু বিষয় তার নজরে পড়ে, যা দেখে ভাস্কর রীতিমতো অবাক হয়ে যায়। তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়েছে হর্ষার অ্যাকাউন্টে, কিন্তু টাকাগুলো কাটারি ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে কিনা সেটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তাই ভাস্করের সন্দেহ হয় টাকাগুলো ব্যাংকে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে। বিষয়টা খতিয়ে দেখতে ভাস্কর কাটারি ব্যাংকে চলে যায় এবং সেখানকার ম্যানেজারের অগোছালো কথাবার্তায় ভাস্কর পরিষ্কারভাবে বুঝতে পারে লোনের টাকা ব্যাংকে যায় না, হর্ষা এই টাকা দিয়ে অন্য কিছু করে। এরপর ভাস্কর হর্ষার কোম্পানিতে আসে বিষয়টা খতিয়ে দেখতে। হর্ষার কোম্পানির এক এমপ্লয়ের কাছে জানতে পারে হর্ষা শেয়ার কারচুপি করে। ভাস্কর বলে, এটা আবার কি? তখন সে জানায় হর্ষা যে কোনো এক কোম্পানি থেকে কম দামে বড় সড়ো শেয়ার কিনে নেয়, সেই একই শেয়ারের দাম বাড়ানোর জন্য আবার নিজের লোকদের দিয়েই বেশি দামে শেয়ার কেনায়। এই কাজে সুরাজ গাইডলাইন দেয়। এই প্রসেস ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত শেয়ারের দাম বেড়ে যায়। রেট যখন আকাশ ছোঁয়া মূল্যে বেড়ে যায় তখন সব শেয়ার একসাথে বিক্রি করে দেয়। 4 সপ্তাহের মধ্যে 10 গুণেরও বেশি টাকা লাভ করে। যদিও এটি অবৈধ, কিন্তু এটি করার জন্য অনেক টাকার দরকার। হর্ষা ব্যাংক থেকে লোন নিয়ে এসবই করত এবং সেখান থেকে যা প্রফিট আসতো সেই প্রফিট নিজের কাছে রেখে বাকি টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিত। ভাস্কর এই গল্প শুনে হেসে দেয় আর বলে, মানুষ টাকা কামানোর জন্য কত উপায়ই না জানে, তাই না? ভাস্কর এই সত্যটা একবার ব্যাংক চেয়ারম্যানকে জানাতে চায়, কিন্তু ভেবেচিন্তে দেখে এতে করে তার কোনো লাভ হবে না। ভাস্কর টাকা কামানোর নতুন এক রাস্তা খুঁজে পায়। তাই সে সুরাজের সাথে একটা রেস্টুরেন্টে পার্সোনালি দেখা করে এবং তার সাথে একটা ডিল করে। ব্যাংক তাকে বিআর দেবে, কিন্তু সেখান থেকে 1% লাভ তাকে দিতে হবে এবং হর্ষা যখন কোনো শেয়ার কিনবে বা বিক্রি করবে তার ঠিক একদিন আগে আমাকে জানাতে হবে, যাতে করে ভাস্কর নিজেও শেয়ার কিনতে পারে, বিক্রি করতে পারে। এই পুরো বিষয়টা যেহেতু অবৈধ ছিল তাই সুরাজও কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এরপর থেকে এভাবেই সুরাজের সাথে শেয়ার কারচুপির বিজনেস করে অল্প কিছুদিনের মধ্যে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। সুরাজ গোপনে ভাস্করকে এসে 25 লাখ টাকা দিয়ে যায়। এরপর ভাস্কর তার এই অবৈধ কালো টাকাগুলো সাদা করার জন্য আনোয়ার নামের এক ছেলের সাথে যোগাযোগ করে। কালো টাকা সাদা করতে সে সাহায্য করতে পারবে। অ্যান্টনি লন্ডনে চলে যাওয়ার আগে ভাস্করকে আনোয়ারের সাথে পরিচয় করে দিয়েছিল। এরপর আনোয়ার তাকে বুদ্ধি দেয়, আমরা যদি কোনো লটারি বিক্রেতাকে টাকা দেই তাহলে লটারি বিক্রেতা আমাদের উইনিং টিকিট দিয়ে দেবে। এরপর ভাস্কর লটারি বিক্রেতাকে টাকা দিয়ে উইনিং টিকিট কিনে নেয় আর লটারির প্রাইজ মানি থেকে 25 লাখ টাকা। কিছুদিন পর ভাস্কর পেপারে তার লটারির নাম্বার মিলিয়ে দেখে সে লটারি পেয়ে গেছে আর সেই খুশিতে জোরে চিৎকার দেয়। তখন তার স্ত্রী বলে, কি হয়েছে?
ভাস্কর জানায়, আমি 25 লাখ টাকা লটারি জিতে গেছি। তখন পরিবারের সকলেই তো মহা খুশি। ভাস্কর খুব চালাকির সাথে তার কালো টাকা সাদা করে ফেলে। ভাস্করের মধ্যে টাকা কামানোর নেশা ধরে যায়। সে সুরাজের সাথে যোগাযোগ করে শেয়ার কেনা বেচা করার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এই মুহূর্তে তার কাছে টাকার অভাব নেই। এরই মধ্যে একদিন ভাস্করের বোনের পছন্দের এক ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়ে যায়। এরপর বিয়ের কেনাকাটা করার জন্য ভাস্কর বোন স্ত্রীকে নিয়ে জুয়েলারির দোকানে কেনাকাটা করতে যায়। কিন্তু সেখানে ফার্স্ট ক্লাস শ্রেণীর লোকজনকে যেভাবে খাতির যত্ন করা হয়, সম্মান দেওয়া হয়, ভাস্কর ও তার স্ত্রীকে সেভাবে সম্মান দেওয়া হচ্ছিল না। স্টাফরা ভেবেছিল তাদের কাছে খুব বেশি টাকা পয়সা নেই, সামান্য কেনাকাটা করে চলে যাবে। ভাস্কর বিষয়টা বুঝতে পেরে সেখান থেকে বের হয়ে যায়। এরপর সে নিশান ফ্ল্যাগশিপের দামি একটা গাড়ি কিনে ফেলে। ওই গাড়ি নিয়ে আবার সে জুয়েলারির দোকানে ফিরে আসে। তখন সব স্টাফরা দামি গাড়ি দেখে তাদেরকে সম্মানের সাথে এগিয়ে নিয়ে যেতে আসে। এরপর সেখান থেকে ইচ্ছে মতো গহনাগাটি কেনাকাটা করে। আর সবাই তখন ভাস্করকে প্রচুর সম্মান করছিল। ভাস্কর আসলে এটাই বোঝাতে চেয়েছিল, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সেটা তোমার নিজের মধ্যে দৃশ্যমান হওয়া উচিত, তবেই লোকেরা তোমাকে সম্মান করবে। যাই হোক, আস্তে আস্তে ভাস্কর বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে যায়। কিন্তু তার এত টাকার উৎস কিভাবে, কোথায় থেকে আসে, এগুলো বৈধ করার জন্য আনোয়ারের সাথে পরামর্শ করে ভাস্কর তার স্ত্রী সুমতির নামে একটা আচারের প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে, যেটা তার স্ত্রীর স্বপ্ন ছিল। তাই স্ত্রীও খুশি। আর এই কোম্পানি দেখিয়ে তার সব কালো টাকা সাদা করা যাবে, তার টাকার উৎস এখান থেকে আসে। যাই হোক, সময়ের সাথে সাথে ভাস্কর প্রচুর টাকার মালিক হয়। ঠিক তেমনি তার মধ্যে এক সময় টাকার অহংকারও চলে আসে। আগে সবার সাথে যেরকম ভাবে মিশতো, কথা বলতো, কিন্তু এখন সেভাবে আর মিশে না। কাউকে খুব একটা গুরুত্ব দিতে চায় না। এমনকি তার স্ত্রীর গুরুত্ব তার কাছে যেন কমে যায়। আগে যেভাবে স্ত্রীকে ভালোবাসতো, তার প্রতি আবেগ কাজ করত, কিন্তু সুমতি খেয়াল করে দেখে আগের সেই ভালোবাসাটা নেই। ভাস্কর অনেক পরিবর্তন হয়ে গেছে। ছোট বিষয় নিয়েও যেন স্ত্রীর সাথে মেজাজ দেখাতে থাকে। একদিন ব্যাংক থেকে গাড়ি নিয়ে যখন নিজের বাড়িতে ফিরছিল, ভাস্কর রাস্তা ব্লক করে দিয়ে গাড়ি চালানোর জন্য পার্টেল নামের ওই লোকটি স্কুটি নিয়ে পড়ে যায়, যার জন্য একটু রেগে গিয়ে সে ইট দিয়ে গাড়িতে ঢিল মারে। তখন ভাস্কর রেগে গিয়ে পার্টেলের সেই স্কুটিটা ভেঙে ফেলে। ভাস্করের এই মুহূর্তে অনেক টাকা। সে লোক সমাজকে বোঝাচ্ছিল, আমি এখন অনেক ধনী, আমার সাথে লাগতে আসবে না। তার এমন আচরণে স্ত্রীও অনেক বিরক্ত। সুমতি বলে, তোমার মধ্যে অহংকার চলে এসেছে। কিন্তু ভাস্কর বলে, আজ তুমি এত ভোগ বিলাসিতা করছো আমার জন্যই। ভাস্করের আচরণ যে অনেক পরিবর্তন হয়ে গেছে, বিষয়টা তার বাবাও বুঝতে পারে। এরপর একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার এক কাজের জন্য ভাস্করের অফিসে আসে। ওই মুহূর্তে ভাস্কর ম্যানেজারকে বলে, আপনার ব্যাংকের বিয়ার পেপারের হিসাব নিকাশ করছি, 90 কোটি টাকার বিয়ার ইস্যু। হিসাব মেলাতে মেলাতে জান বেরিয়ে যাচ্ছে। কাটারি ব্যাংকের ম্যানেজার 90 কোটি টাকার বিয়ার শুনে হতভম্ব হয়ে যায়। সে বলে, কিন্তু আমি তো কখনই এত টাকা বিয়ার ইস্যু করিনি। আমি সর্বোচ্চ 9 কোটি টাকা পর্যন্ত বিয়ার পারমিশন দিয়েছি। ম্যানেজার বিয়ার পেপারগুলো দেখতে চায়। ম্যানেজার বিয়ার পেপার দেখে তার হাত পা কাঁপতে থাকে। পেপারের সিল সঠিক নয়, এমনকি পেপারের ম্যানেজারের সাইনও নকল করে সাইন করা হয়েছে। এসব দেখে ভয়ে তার ঘাম বেরিয়ে যায়। হর্ষা মেহরা তাদের ব্যাংকের স্টাম্প কোনোভাবে জোগাড় করে ব্যাংকের সিল এবং ম্যানেজারের সাইন নকল করে এসব করেছে। ম্যানেজার ভয়ে ভয়ে বলে, শুধু আপনার ব্যাংক থেকেই প্রায় 100 কোটি টাকা বিয়ার করেছে, তাহলে অন্যান্য ব্যাংকের কি অবস্থা? এই খবর যদি একবার ফাঁস হয়ে যায় তাহলে মানি মার্কেট, স্টক মার্কেট ক্রাশ করবে, ইন্ডিয়ান ইকোনমি ধসে পড়বে। এসব শুনে ভাস্করও ঘাবড়ে যায় আর বলে, এখন আমাদের করণীয় কি? ম্যানেজার বলে, কিছুই করার নেই, বিয়ার দেওয়া বন্ধ করে দিন আর দোয়া করতে থাকেন হর্ষা যেন ধরা না পড়ে, তাহলে তার সাথে সাথে আমরাও জেলে যাব। যদিও আমরা জানতাম না এই বিয়ারগুলো নকল, কিন্তু রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী আমরা নিয়ম ভঙ্গ করেছি আর জেলে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ম্যানেজার অতিরিক্ত টেনশনে ভয় পেয়ে হঠাৎ করে সেখানে স্ট্রোক করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানায় সে অলরেডি মারা গিয়েছে।
এই ঘটনার পর ভাস্কর সুরজের সাথে এই নকল বিয়ার পেপার জালিয়াতির জন্য অনেক রাগারাগি করে, কিন্তু সুরজ জানায় এটা যদি প্রকাশ করো তাহলে আমরা সবাই বিপদে পড়ব। হর্ষা ভাই সব সামলে নেবে, আপনি বাড়ি যান। এই সবের মাঝে আরেক বিপদ এসে হাজির হয়। ভাস্কর একটা ফোন কল পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে যায় থানায়। ভাস্করের বন্ধু সাম্বা বন্দরে অবৈধ আমদানি রপ্তানি ব্যবসা করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছে। ভাস্কর তখন পুলিশকে এক বান্ডেল টাকা ঘুষ দিয়ে সাম্বাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিছুদিন পর ভাস্কর স্ত্রী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়ির লোকজন ভাস্করের কাছে কয়েক লাখ টাকা চাইছিল। আর সুমতিকে তার মা একরকম জোর খাটিয়ে চাপ দিতে থাকে, তোর স্বামীকে টাকা দিতে বল, ওই টাকার অধিকার তোরও রয়েছে। এসব নানান কথায় সুমতির ভীষণ রাগ হয়। এক সময় শ্বশুরবাড়ির লোকজন তাদের সম্মান দিত না শুধুমাত্র টাকা না থাকার জন্য। বিপদের সময় তখন কাউকেই সে কাছে পায়নি, আর এখন আসছে টাকা চাইতে। মায়ের নানান কটু কথায় রাগ করে ভাস্কর স্ত্রী সন্তানকে নিয়ে সেখান থেকে চলে আসে। সুমতি ভাস্করের সাথেও রাগারাগি করে। এখন টাকা হওয়াতে সেই আগের ভাস্কর আর নেই, সে অনেক বদলে গেছে। তাই সুমতি দুঃখ করে বলে, আগের জীবনই ভালো ছিল, আমি আমার সেই আগের ভাস্করকে ফিরে পেতে চাই। ভাস্করের বাবাও এরকম নানান ঘটনার সাক্ষী হয়ে সে আর চুপ থাকতে পারে না। হঠাৎ করেই কথা বলা শুরু করে। তার কথা শুনে সবাই রীতিমতো অবাক। ভাস্করের বাবা ভাস্করকে রুমে ডেকে দরজা বন্ধ করে দিয়ে পার্সোনালি কিছু কথা বলে। ভাস্করের বাবা কিছু পেপার দেখিয়ে বলে, তুমি যে টাকার নেশায় অবৈধ এক জুয়া খেলায় আসক্ত হয়ে গেছো সেটা আমি জানি। বাবা ভাস্করকে অনেক সৎ পরামর্শ দেয় এবং এসব বাদ দিয়ে সৎভাবে চলার জন্য বলে। দরজার বাইরে থেকে সুমতি সব শুনতে পায়। আসলে সুমতির আচারের বিজনেসটা যে তার অবৈধ টাকাকে বৈধ করার মাধ্যম ছিল এটা জানতে পেরে খুব কষ্ট পায়। ভাস্করও বুঝতে পারে সে অনেক লোভ করে ফেলেছে, টাকার নেশায় পরিবারের ভালোবাসা থেকেও সে দূরে সরে যাচ্ছে। এজন্য ভাস্কর সুরজের সাথে সব ধরনের অবৈধ চুক্তি বাতিল করে দেয়। ভাস্কর আবার আগের মতো স্বাভাবিক সৎভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত নেয়। আর এরই মধ্যে দেখি ভাস্কর তার ছোট ভাইকে লন্ডনে ফোন করে জানায়, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই সেখানে একটা বাড়ি ক্রয় কর। ভাস্কর টাকার অহংকারে যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে গিয়ে সরি বলে এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্যও করে। ভাস্কর সব বাদ দিয়ে ভালো হতে শুরু করেছে। তাই সুমতির রাগ অভিমানও কমে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক আবার আগের মতো মধুর হয়ে যায়। এসবের মাঝে একদিন সুরজ আবার ব্যাংকে বিয়ারের জন্য আসে, কিন্তু ভাস্কর বিয়ার অ্যাপ্রুভ করে না। এরপর এজিএম কে দিয়ে রিকোয়েস্ট করালেও ভাস্কর অ্যাপ্রুভ করে না। ভাস্কর এমন কিছু করবে না যেটা ব্যাংকের নিয়মের বাইরে যায়। এজিএম রেগে গিয়ে বলে, তোমার নামে চেয়ারম্যানের কাছে অভিযোগ করব, তোমার শেষ দেখে ছাড়বো আমি। ভাস্কর বলে, তার কোনো প্রয়োজন হবে না স্যার, আমি আজকেই পদত্যাগপত্র জমা দিচ্ছি, আমি আর এখানে চাকরি করব না। চাকরি ছেড়ে দিয়ে ভাস্কর চলে আসে। এই ঘটনার পরই সিবিআই ভাস্করকে ধরতে এসেছিল, যেটা আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম। সিবিআই সবকিছু তদন্ত করার পর ভাস্করকে বলে, তোমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো কোনো কারণই আমরা খুঁজে পাইনি। ভাস্কর এমন ভাবে সবকিছু করেছে যার কোনো প্রমাণ সে রাখেনি, তবে সিবিআই তাকে এত সহজে ছাড়বে না। তোমার আর সুমতির নামে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বানিয়ে ইনকাম ট্যাক্সে পাঠিয়ে দেব, এরপর তারাই তোমার সব টাকা সম্পত্তি জব্দ করে রাখবে। তবে ভয়ের কোনো কারণ নেই, আমরা একটা ডিল করতে পারি। তুমি হর্ষার গ্রো হাই কোম্পানি নামে 100 কোটি টাকার একটা চেক পাঠাবে। এরপর হর্ষা মেহরা এই টাকা ব্যাংকে ট্রান্সফার করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেবে। রিজার্ভ ব্যাংক তদন্তে আসলে ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ভাস্কর বুঝতে পারে সিবিআই সহ ব্যাংকের জিএম চেয়ারম্যান সকলেই হর্ষার সাথে জড়িত ছিল। ব্যাংক থেকে বিআর নিয়ে হর্ষা যে টাকা প্রফিট করত সেই প্রফিট তারাও পেত। আর ভাস্করকে এমনি এমনি প্রমোশন দেওয়া হয়নি, তাকে দিয়ে বিআর সাইনের জন্য প্রমোশন করা হয়েছিল, যাতে করে সমস্যা হলে সব অপরাধ তার ঘাড়ে গিয়ে চাপে। ভাস্করকে বলির পাঠা বানানো হয়েছিল, কিন্তু ভাস্কর এসব করতে গিয়ে খুব চালাকির সাথে নিজের অ্যাকাউন্টেও শত কোটি টাকা জমা করে ফেলেছে। এসব নানা কাহিনী করে ব্যাংকে ঝামেলা সৃষ্টি হয়েছে, আর এটা তোমার কারণেই। তাই চেয়ারম্যান বলে, ঝামেলা যেহেতু তুমি সৃষ্টি করেছো, তাই এখন তুমি তোমার অ্যাকাউন্ট থেকে 100 কোটি টাকা হর্ষার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, যা দিয়ে ব্যাংকের 90 কোটি টাকা বিআর পরিশোধ করতে পারবে। ভাস্কর তখন কিছু একটা ভেবে তার জমানো সব টাকা চেকবুকে লিখে দেয়।
ভাস্কর আসলে তার জন্য পরিবারকে কোনো ঝামেলায় ফেলতে চায় না, তাই তার জমানো 100 কোটি টাকা দিয়ে দেয়। কিন্তু পরের দিন ব্যাংকে যখন ভাস্করের চেক থেকে টাকা উঠাতে যায়, তখন ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট চেক করতে গিয়ে শকড হয়ে যায়। ভাস্কর কিছুদিন আগেই তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে ফেলেছে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। কিন্তু ব্যাংকের কম্পিউটারে সেই ডেটা ফিট হয়ে আছে কিছুক্ষণ আগে, যার কারণে ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। এই ঘটনা জেনে সকলেরই তো মাথায় হাত, তাড়াতাড়ি ভাস্করকে খুঁজে বের করো। কিন্তু ভাস্কর এতক্ষণে পুরো পরিবার নিয়ে বিমানে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে কয়েক সপ্তাহ আগের দৃশ্য দেখানো হয়। ভাস্কর তার বাবার সাথে তার অবৈধ টাকার সবকিছু শেয়ার করে। তার এসব কর্মকাণ্ডের জন্য দুদিন আগে আর পরে ঝামেলায় পড়তেই হবে। ভাস্করের বাবা জানায়, এসব থেকে বাঁচতে হলে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। বাবার পরিচিত কিছু লোকদের মাধ্যমে আমেরিকা সেটেল হওয়ার ব্যবস্থা করে ফেলে ভাস্কর। এরপর ভাস্কর নিজেই বিআর কর্তৃপক্ষের নিকট মগদা ব্যাংকের জিএম, চেয়ারম্যান, সিবিআই সকলের কুকীর্তির কথা জানিয়ে দেয়। এরপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তদন্ত করার পর তাদের সবাইকে অ্যারেস্ট করে ফেলে। এভাবে ভাস্কর সকলকে খুব বুদ্ধিমত্তার সাথে ফাঁসিয়ে দিয়ে পরিবার নিয়ে আমেরিকায় সেটেল হয়ে যায়। ভাস্কর সকলের সাথে কি মাস্টারমাইন্ড খেলাটাই না খেলেছে। এই পৃথিবী, এই সমাজে বেঁচে থাকতে হলে একটু চালাকি করেই বাঁচতে হয়। একেবারে নিতান্ত ন্যায়বান ভদ্র মানুষদের জন্য এই সমাজ, এই পৃথিবী অনেক কঠিন। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।